জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার এই অধ্যায় থেকে WBCS প্রিলিতে লাস্ট 20 ইয়ার্সে যে কটা কোশ্চেন এসেছিল তা নিয়ে আজকের এই ভিডিওটি। অর্থাৎ এই ভিডিওতে আমরা খুব সংক্ষেপে ফিজিক্সের জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার এই অধ্যায় থেকে আসা WBCS প্রিলির লাস্ট 20 বছর নিয়ে আলোচনা করব। তাহলে আমরা শুরু করছি। একে আছে আ সলিড পিস অফ আয়রন সিঙ্কস ইন ওয়াটার বাট ফ্লোটস ইন মার্কারি বিকজ। একটা লোহার টুকরো জলে ডুবে যায় কিন্তু পারদে ভাসে, কেন হয়? অপশন এতে আছে অ্যাভারেজ ডেন্সিটি অফ ওয়াটার অ্যান্ড মার্কারি ইজ লেস দ্যান দ্যাট অফ আয়রন। বিতে আছে ডেন্সিটি অফ আয়রন ইজ লেস দ্যান দ্যাট অফ ওয়াটার অ্যাজ ওয়েল অ্যাজ মার্কারি। সিতে আছে ডেন্সিটি অফ আয়রন ইজ মোর দ্যান দ্যাট অফ ওয়াটার অ্যাজ ওয়েল অ্যাজ মার্কারি। আর ডিতে আছে ডেন্সিটি অফ আয়রন ইজ মোর দ্যান দ্যাট অফ ওয়াটার বাট লেস দ্যান দ্যাট অফ মার্কারি। অর্থাৎ বাংলাগুলো বলার কোনো প্রয়োজন নেই, তোমরা সব জানো এগুলো। মানে মূল ব্যাপারটা হচ্ছে জলে ডুবছে পারদে ভাসছে কেন? কারণটা হচ্ছে লোহার ঘনত্ব পারদের থেকে কম। সোজা বাংলায় জলের যা ঘনত্ব ডেন্সিটি অফ আয়রন ইজ মোর দ্যান দ্যাট অফ ওয়াটার, অর্থাৎ জলের যা ঘনত্ব তার থেকে লোহার ঘনত্ব বেশি, কিন্তু পারদের যা ঘনত্ব তার থেকে লোহার ঘনত্ব কম। এই কারণেই ওই লোহার টুকরোটি জলে ডুবলেও পারদের মধ্যে ভাসছে। ক্লিয়ার? এটা এসেছিল 1999 সালে। Next question from the same year. The hydraulic brakes used in automobiles is the direct application of, অর্থাৎ অটোমোবাইলস যে হাইড্রোলিক ব্রেক ইউজ করা হয় ওটা কিসের অ্যাপ্লিকেশন, কোন সূত্রের? এতে আছে বার্নৌলিস থিওরিম, বিতে আছে টরিসেলান ল টরিসেলির যে নিয়ম সেটা, সিতে আছে পাস্কালস ল, আর ডিতে আছে আর্কিমিডিস প্রিন্সিপাল। কোনটা হবে? হাইড্রোলিক প্রেশার যেটা ইউজ করা হয় ওটা অ্যাকচুয়ালি হচ্ছে পাস্কালের সূত্র। পাস্কালের সূত্র কি? যে কোনো আবদ্ধ পাত্রে জল নেওয়া থাকলে বা কোনো তরল নেওয়া থাকলে একটি অংশে চাপ প্রয়োগ করলে সেটি সমানভাবে সব দিকে ওর একই রকমভাবে প্রেশার দেয়, ওটা হচ্ছে পাস্কালস ল। সেই সূত্রকে হচ্ছে ইউজ করেই হয় হাইড্রোলিক ব্রেকগুলো। ওকে, যাবো গিয়ে নেক্সট ইয়ারে 2000-এ। এখানে এসছে আ বেলুন ফিল্ড উইথ হাইড্রোজেন বার্স্ট অন রিচিং হাই অল্টিটিউড বিকজ, অর্থাৎ হাইড্রোজেন পূর্ণ একটা বেলুন অনেক উচ্চতায় উঠলে পরে ফেটে যায় কী জন্য? প্রেশার ইনসাইড বেলুন বিকামস লেস, বেলুনের মধ্যে প্রেশার কি কমে যায়? অপশন বিতে আছে প্রেশার ইনসাইড বেলুন বিকামস মোর, বেলুনের মধ্যে প্রেশার বেড়ে যায়। অপশন সিতে আছে সারফেস অফ দ্য বেলুন গেটস মেল্টেড, বেলুনের বাইরের যে সারফেস যে ত্বক ওটা কি গলে যায়। অপশন ডিতে আছে ইট ইজ আ ন্যাচারাল ফেনোমেনন, এটা একটা স্বাভাবিক ঘটনা নয়। এর উত্তর হবে অপশন বি, দ্যাট ইজ ওপরে উঠলে পরে কি হয়, বায়ুর চাপ সেখানে কমে যায়, ফলে সেখানে বেলুনের ভিতরে বায়ুর চাপ বৃদ্ধি পায়। বেলুনটি যখন ফোটানো হয় ভূপৃষ্ঠে তখন সেখানে হচ্ছে বায়ুর চাপের এগেনস্টে বেলুনের ভিতরে হাইড্রোজেনটি প্রেশার দেয় এবং এটি সাম্যাবস্থা থাকে। এবার যখন এটা উপর দিয়ে উঠতে শুরু করে তখন ওপর যত উপরে উঠে যায় তো সেখানে কিন্তু বাইরের বায়ুর চাপটা কমে যায়, ফলে তখন হাইড্রোজেনের চাপের জন্য বেলুনটি ওখান থেকে ফেটে যায়। ক্লিয়ার? যাবো কি নেক্সট ইয়ারে 2001-এ। A glass bulb is balanced by a brush weight on a sensitive beam balance. Now the balance is covered by a bell jar which is then evacuated. এর ফলে কী হবে? অর্থাৎ একটা খুব সুবেদী বা সূক্ষ্ম তুলা যন্ত্রের মধ্যে বিম যেটা হয় দণ্ডেতে দুই পাত্রে একটাতে রাখা আছে একটা ওজন রাখা আছে, আর আরেকটা রাখা আছে হচ্ছে একটা গ্লাস বাল্ব, মানে কাছে একটা বাল্বের মধ্যে রাখা আছে এবং দুটো আছে সাম্য অবস্থানে আছে। ওকে, এবার সাম্য অবস্থানে যখন আছে এগুলো তখন সেই অবস্থায় ওই পুরো তুলা যন্ত্রটিকে একটি বেলজার দিয়ে ঢেকে দেওয়া হলো এবং ঢেকে দেওয়ার পরে ওই বেলজার থেকে সমস্ত বায়ু বের করে নেওয়া হলো। এর ফলে কী হবে? ক্লিয়ার? ছিল ওখানে তুলা যন্ত্র ছিল, ব্যালেন্স অবস্থায় এক পাশে একটা বড় একটা কাচের বল দেওয়া আছে, গ্লোব দেওয়া আছে, আর একটা পাশে ওজন আটখানা আছে এবং সেটাকে সাম্য অবস্থায় রাখা আছে। এমন অবস্থায় জার দিয়ে ঢেকে দেওয়া হলো এবং ওখান থেকে বায়ু আমরা বের করে ফেললাম। ফলে ওটা কী হবে? অপশনগুলো দেখে নেব। এতে আছে দ্য বিম উইল কন্টিনিউ টু রিমেইন হরাইজন্টাল, বলছে তখনও বিমটি সাম্য অবস্থায় থাকবে। বিতে বলছে দ্য প্যান কন্টেনিং দ্য বাল্ব উইল গো আপ, যার মধ্যে বাল্ব দেওয়া আছে ওটি ওপর দিকে উঠে যাবে। অপশন সিতে বলছে দ্য প্যান কন্টেনিং দি বাল্ব উইল গো আপ অর ডাউন ডিপেন্ডিং অন ডিগ্রি অফ ভ্যাকুয়াম প্রডিউস, অর্থাৎ যে প্যানে বাল্ব আছে ওটা উঠবে বা নামবে এটা নির্ভর করে ওর ভেতরে কতখানি শূন্যস্থান হয়েছে। আর ডিতে আছে দ্য প্যান কন্টেনিং দ্য বাল্ব উইল গো ডাউন, যে পাত্রে বাল্ব আছে ওটি নেমে যাবে। কি হবে? আসলে উত্তর হবে ডি, নেমে যাবে। কী জন্য? যখন সেটি বায়ুপূর্ণ স্থানে ব্যালেন্স করা হয়েছিল তখন সেই কাঁচের যে বাল্বটি ও কিছুটা বায়ুকে অপসারিত করেছিল, ফলে ওর ওজনটি ততখানি কম ছিল এবং সেটাকেই ওই ওজন দিয়ে ব্যালেন্স করা অবস্থায়
এনেছিলাম আগের বারে। এবার যখন জার দিয়ে ঢেকে দেওয়া হলো এবং বায়ুটি ওখান থেকে বের করে নেওয়া হলো, ফলের মধ্যে কোনো বায়ু নেই, ফল কিন্তু তখন কোনো বায়ুকে অপসারিত করছে না, কোনো বায়ু নেই, ফলের ওজনটি সামান্য হলেও বাড়বে, ও আগে যতটা অপসারিত করছিল সেই ওজনটুকু ওর বৃদ্ধি হবে, ফলে সেই ওজনের বৃদ্ধি হওয়ার জন্য ওরা কিন্তু আস্তে করে নিচের দিকে নেমে আসবে, অর্থাৎ বাল্বের অবস্থানটি আগের থেকে নেমে আসবে। উত্তর অপশান ডি। ক্লিয়ার? যাবো গিয়ে নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 5। এটা এসছে 2002 সালের WBCS প্রিলিতে। The relative humidity inside a room is 50% while the temperature is 30 ডিগ্রি সেলসিয়াস। বলছে একটা ঘরের ভেতরের আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 50% যখন তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। ইফ দ্য টেম্পারেচার বিকামস 40 ডিগ্রি সেলসিয়াস দেন দ্য রিলেটিভ হিউমিডিটি, যদি তাপমাত্রা যদি বেড়ে গিয়ে হয় 40 ডিগ্রি, তখন সেখানে আমার আর্দ্রতা কি হবে? বলছে উইল ইনক্রিজ, আর্দ্রতা বাড়বে, উইল ডিক্রিজ, কমে যাবে, উইল রিমেইন আনচেঞ্জড, একই রকম থাকবে, বা উইল ইনক্রিজ আর ডিক্রিজ ডিপেন্ডিং আপন দ্য সাইজ অফ দ্য রুম, বাড়বে বা কমবে, এটা হচ্ছে ওই ঘরের সাইজের উপর নির্ভরশীল হয়। কোনো ঠিক না, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে হচ্ছে আর্দ্রতাটা কমে যাবে। আপেক্ষিক আর্দ্রতা বা অর্থ কী? সিম্পল অর্থ হচ্ছে যে বায়ুর মধ্যে যতটা জলীয়বাষ্প ধারণ ক্ষমতা আছে, অর্থাৎ ওই টেম্পারেচারে বায়ু যতটা জলীয়বাষ্প ধারণ করেছে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, ফলে সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ওর আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা কমে যাবে। ক্লিয়ার? যাবো গিয়ে নেক্সট কোশ্চেন নাম্বার 6। উইথ অ্যান অর্ডিনারি ব্যালেন্স উই মেজার, সাধারণ তুলনায় আমরা কী মাপি? আমরা মাপি হচ্ছে ভর মাপি। আসলে এতে আছে ভলিউম মাপি, আয়তন, বিতে আছে মাস ভর, সিতে আছে ওয়েট ওজন, আর ডিতে হচ্ছে ডেন্সিটি ঘনত্ব। উত্তর হবে অবশ্যই মাস। আমরা সাধারণ তুলনাযন্ত্রে ভর মাপি, ওজন মাপা যায় না। যাবো কি আমরা নেক্সট ইয়ার 2003-তে। এখানে আছে ইফ ডেন্সিটি অফ এয়ার ইজ 1.30 জি পার লিটার, মানে গ্রাম পার লিটার, হোয়াট ইজ দ্য ভলিউম অকুপাইড বাই 7.8 গ্রাম অফ এয়ার। একটা অঙ্ক টাইপের একটা কোশ্চেন দিয়েছে। আমরা জানি কি, আমরা জানি ঘনত্ব ইকুয়াল হচ্ছে ভর বাই আয়তন, ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। এই সূত্রটা প্রয়োগ করে খুব সিম্পল অঙ্কটা করে দেওয়া যাবে। এখানে ঘনত্ব দেওয়া আছে 1.30 গ্রাম পার লিটার, তাহলে ভলিউম যদি এখানে হয় 7.8 গ্রাম, হোয়াট ইজ দ্য ভলিউম অকুপাইড বাই 7.8 গ্রাম অফ এয়ার। উত্তরটা হবে এখানে হচ্ছে, এখানে হবে 6 লিটার। তোমরা অঙ্কটা করে নিও। ওই ভলিউম ইকুয়াল টু যেটা হচ্ছে ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, এই ফর্মুলা ইউজ করলে অঙ্কটা কিন্তু করে ফেলা সম্ভব। যাবো কি আমরা নেক্সট কোশ্চেনে, ভিসকোসিটি অফ আ লিকুইড। ভিসকোসিটি অর্থ কি? সান্দ্রতা, মানে জমার ক্ষমতাটা। ওকে, ভিসকোসিটি অফ আ লিকুইড ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, তাপমাত্রা বাড়লে বৃদ্ধি পায়। তারপর বলছে যে ডিক্রিজেস উইথ ইনক্রিজ অফ টেম্পারেচার, তাপমাত্রা বাড়লে কমে যায় ভিসকোসিটি। অবশ্যই তাপমাত্রা বাড়ালে পর ওর গাঢ়ত্বটা কমে যায়, সান্দ্রতাটা কমে যায়। এটা উত্তর বি হবে। আর ডিপেন্ডেন্ট অন ইন্ডিপেন্ডেন্ট টেম্পারেচার বলছে তাপমাত্রা নির্ভরশীল নয়। আর ডি বলছে ডিক্রিজ উইথ টেম্পারেচার ইনক্রিজ অফ প্রেশার, তাপ বাড়ালে পরে কমে যায়। না, উত্তর হবে অপশান বি, দ্যাট ইজ তাপমাত্রা বাড়ালে ওর সান্দ্রতা কমে যায়। যাবো গিয়ে নেক্সট ওয়ান, ভিসকোসিটি, সান্দ্রতা। নেক্সট ওয়ান হচ্ছে 2004 থেকে। When a ship enters the sea from a river, it floats up because, যখন কোনো জাহাজ সমুদ্রের মধ্যে আসে, আগে ছিল নদীতে, সেখান থেকে সমুদ্রে আসে, তখন ওটি ওপর দিকে উঠে যায়। কী জন্য? বলছে সি ওয়াটার ইজ ওয়ার্মার, সমুদ্রের জল বেশি গরম। দ্য স্পিড অফ দ্য শিপ অন দ্য সি ইজ গ্রেটার, বলছে সমুদ্রের স্পিডটা অনেক বেড়ে যায়। নাকি সিতে আছে দ্য ডেন্সিটি অফ দ্য রিভার ওয়াটার ইজ গ্রেটার, সমুদ্র জলের নদী জলের ঘনত্ব বেশি। নাকি বলছে সল্ট ওয়াটার অফ সি ইজ ডেন্সার, মানে সমুদ্র লবণ জল বেশি ঘনত্ব। কোনটা উত্তর হবে? উত্তর অবশ্যই ডি, অর্থাৎ সমুদ্র জল লবণাক্ত হওয়াতে ওর ঘনত্বটি বেশি হয়, এবং ঘনত্ব বেশি হওয়ার জন্য ওর ঊর্ধ্বমুখী ঘাতটা অনেক বেশি হয়, মানে প্রবলতা বেশি হয়, ফলে ওটি কিন্তু ওপর দিকে আরও বেশি বেশি উঠবে। অর্থাৎ সমুদ্র জলের ঘনত্ব বেশি হওয়ার জন্য সেখানে ওই জাহাজটি কম ডুববে। ক্লিয়ার? যাবো গিয়ে নেক্সট কোশ্চেন ফ্রম দ্য ইয়ার 2004। এ ল্যাব ইজ ড্রপড ফ্রম আ গিভেন হাইট। A lab is dropped from a given height. It is collision with the ground. If its collision with the ground is fully elastic, it will reach a height. বলছে কোনো একটা ল্যাব যদি আমরা একটা উচ্চতা থেকে আমরা ছেড়ে দেওয়ার পর যদি ওটি মাটিতে এসে পড়লো এবং ওর যে সংঘর্ষটা যদি সম্পূর্ণ ইলাস্টিক হয়, সম্পূর্ণ ইলাস্টিক, ফুললি ইলাস্টিক হয়, তাহলে পরে সেটি কোন উচ্চতা থেকে উঠবে? বলছে লেস দ্যান বিফোর, নাকি সেম অ্যাজ বিফোর, মোর দ্যান বিফোর, না হাইট উইল নট ডিপেন্ড অন দ্য ইলাস্টিসিটি। যদি ফুলি ইলাস্টিক হয়, যদি ওই গ্রাউন্ডটি ফুলি ইলাস্টিক হয়, তাহলে ওটি কিন্তু আগের উচ্চতা উঠবে না, ওর থেকে একটু কম উঠবে। উত্তর হবে অপশান এ, দ্যাট ইজ লেস দ্যান বিফোর। ওকে, সম্পূর্ণ উচ্চতা ওটি উঠবে না, কিছুটা ওর উচ্চতা নষ্ট হয়ে যাবে। যাবো কি আমার নেক্সট ইয়ারে 2007 সালে।
তারপরে কিন্তু আর 5-6 আসেনি কোনো কোশ্চেন এই অধ্যায় থেকে। সাথে এসছে কি, হোয়েন আ বডি ইজ লিফটেড বাই হ্যান্ড হোয়াট টাইপ অফ ওয়ার্ক ইজ পারফর্ম বাই হ্যান্ড। যখন কোনো বডিকে আমরা হাত দিয়ে ওপর দিকে ওঠাই তো আমরা ওখানে কী ধরনের কাজ করি বলছে, ফার্স্ট টাইপ অফ লিভার, সেকেন্ড টাইপ অফ লিভার, থার্ড টাইপ অফ লিভার, নাকি সিম্পল মেকানিজম, সিম্পল মেশিন। উত্তর হবে অপশান সি, দ্যাট ইজ থার্ড টাইপ অফ লিভার। ওকে, অর্থাৎ আমার আলম্ব হচ্ছে কোনোই, এটা হচ্ছে বল, এটা হচ্ছে ভার, ভার বল আলম্ব, এটা হচ্ছে আমার থার্ড টাইপের লিভার। আমি লিভার ছবিগুলো একবার এখানে দিয়ে দিচ্ছি যে কোনটা কী ধরনের লিভার হয়। ওকে, দেখো তোমার ছবিতে একটু দেখে নাও। যেটা আছে প্রথম শ্রেণীর লিভারটা কি, অ্যাক্সিস ইজ প্লেসড বিটুইন ফোর্স অ্যান্ড রেজিস্ট্যান্স, অর্থাৎ ফোর্স একদিকে, আরেকদিকে হচ্ছে রেজিস্ট্যান্স একদিকে, মানে একদিকে হচ্ছে বল, আরেকদিকে হচ্ছে বাধা, আর মাঝখানে থাকবে হচ্ছে অ্যাক্সিস। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট টাইপ অফ লিভার, যেমন ধরো ক্রোবার, সিস, সিজার্স এগুলো। সেকেন্ড টাইপটা কী হবে, সেকেন্ড টাইপটা হচ্ছে রেজিস্ট্যান্স ইজ বিটুইন অ্যাক্সিস অ্যান্ড ফোর্স, অর্থাৎ এক পাশে থাকবে হচ্ছে আমার আলম্ব, আর পাশে থাকবে হচ্ছে আমার ফোর্স, মাঝে কোনো থাকবে হচ্ছে আমার বাধা। ওকে, আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স। এই ধরনের আমাদের হচ্ছে রোয়িং, হুইল, প্যাডেল ইন ওয়াটার, বোট, এগুলো সব হবে গিয়ে সেকেন্ড টাইপের লিভার। আর থার্ডটা কী হবে, ফোর্স ইজ প্লেসড বিটুইন অ্যাক্সিস অ্যান্ড দ্য রেজিস্ট্যান্স, ফোর্সটা এখানে আমার হচ্ছে মাঝখানে আমি এখানে প্রয়োগ করবো, আর থাকবে এখানে আলম্ব, ওখানে থাকবে হচ্ছে আমার বাধা। ক্লিয়ার? যাবো কি আমরা এখানে 3 নম্বর ছবিটা একটুখানি ভুল আছে, দুটো আর লিখেছে, এখানে মাঝেরটা হবে হচ্ছে ফোর্স, এফ হবে ওটা, আর লাস্টে 8, ঠিক আছে, অসুবিধা নেই। তারপর কি নেক্সট ইয়ার অর্থাৎ 2008-এ এখানে আছে টু এন্ডস অফ আ টিউব ইজ ক্লোজড বাই কর্কস সো দ্যাট দ্য টিউব বিকাম এয়ারটাইট। একটা নল আছে, নল দুপ্রান্ত আমরা কর্ক দিয়ে বন্ধ করে দিলাম যাতে সম্পূর্ণভাবে এয়ারটাইট হয়ে যায়। দ্য প্রেশার অফ এয়ার ইনসাইড দ্য ক্লোজ টিউব ইজ, এবার ওই বন্ধ টিউবের ভেতরের বায়ুচাপটা কী হবে বলছে, এ বলছে ভেরি স্মল, খুব কম হবে, বি বলছে স্লাইটলি লেস দ্যান দ্য অ্যাটমসফিয়ার প্রেশার, বায়ুচাপ থেকে সামান্য কম হবে, সি বলছে ইকুয়াল টু দ্য অ্যাটমসফিয়ার প্রেশার, সম্পূর্ণ সমান হবে, ওর যা বায়ুর যে চাপ আছে তার সঙ্গে সমান হবে, আর ডি বলছে ডিপেন্ডেন্ট অন দ্য লেন্থ অফ দ্য টিউব, টিউবের লেন্থের উপরে নির্ভর করবে। না, এটা হবে আসলে সমান হবে, কেননা যে বাইরের চাপ ছিল, বায়ুর চাপ, ও তো সেই বায়ুটার ভেতরে ঢুকে ছিলই, ও চাপ ওঠাতে ছিল, আসলে আটকানো, আমি কোনো বায়ু জাস্ট আটকেছি, কিন্তু আমি কোনো বায়ু বের করে নেইনি, ফলে চাপ কমবেও না বাড়বেও না, এটা হবে ইকুয়াল টু দি অ্যাটমসফিয়ারিক প্রেশার। ওকে, যাবো গিয়ে নেক্সট ইয়ারে। নেক্সট ইয়ারটা হচ্ছে আমার 2009 এসছে। আফটার এ শাওয়ার ইট বিকাম ডিফিকাল্ট টু ড্রাইভ এ কার অ্যাট হাই স্পিড অন দ্য ওয়েট রোড বিকজ, মানে বৃষ্টি হওয়ার পরে রাস্তায় খুব দ্রুত গাড়ি চালানো অসুবিধা হয়। কী জন্য হয়? ফ্রিকশন ডিক্রিজ, ঘর্ষণ কমে যায়, বিতে আছে ফ্রিকশন ইনক্রিজেস, ঘর্ষণ বৃদ্ধি পায়, আর সিতে আছে ফ্রিকশন বিকামস জিরো, ঘর্ষণ শূন্য হয়ে যায়, আর ডিতে আছে মোর ফোর্স ক্যান নট বি অ্যাপ্লাইড অন দ্য কার, গাড়িতে বেশি বল প্রয়োগ করা যায় না। কোনটা ঠিক? উত্তর হবে ঘর্ষণ কমে যায়। জল ভেজার জন্য জলের সঙ্গে চাকার ঘর্ষণ আগের থেকে কমে যায়। আগে ছিল শুকনো অবস্থায়, শুকনো রাস্তায় চাকার সঙ্গে যে ঘর্ষণটা হয়, জল পড়লে সেই ঘর্ষণ বলের মানটা কমে যায়, ফলে সেখানে যাতে একটু অসুবিধা হয়, মানে স্লিপি হয়ে যায়। ক্লিয়ার? যাবো গিয়ে নেক্সট ইয়ারে 2010-এ। আ পিস অফ কটন ক্লোথ গেটস ওয়েট ইফ ওয়ান এন্ড অফ ইট ইজ ডিপড ইন ওয়াটার ইন এ গ্লাস, দিস ইজ ডিউ টু, এক টুকরো কটন যদি কিনা গ্লাসের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় তাহলে অন্য পাশে জল এসে পড়ে, এটা আসে কী জন্য? এ বলছে গ্র্যাভিটেশন, বি বলছে ভিসকোসিটি, সি বলছে ইলাস্টিসিটি, ডি বলছে ক্যাপিলারিটি। ওকে, অর্থাৎ কৈশিক নল যেটা হয় না, আস্তে জল চুয়ে চুয়ে দিয়ে উঠে আসছে, যেগুলো আমরা শিকড় সাহায্যে যেগুলো হয় আর কি, ওটা হচ্ছে গিয়ে কৈশিক প্রক্রিয়াটা হবে ক্যাপিলারিটি হবে, উত্তর অপশন ডি হবে। ওকে, কিছু পয়েন্টস এখানে আমরা একটু দেখে রাখবো। ক্যাপিলারিটি মিনস আইদার অফ টু থিংস, মানে কী কী হয় দেখো এতে। হোয়েন লিকুইড মুভস থ্রু থিন টিউবস, যখন কোনো সরু নল দিয়ে কোনো তরল আপনা আপনি উঠে আসে, দ্যাট ইজ কল্ড ক্যাপিলারিটি। আর কি হয়? হোয়েন লিকুইড মুভস থ্রু সামথিং দ্যাট ইজ ফুল অফ লিটল হোলস, আর লিকুইড এমন কোনো নল দিয়ে উঠে আসে যার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে অনেক। এক্সাম্পল কি আছে? এক্সাম্পল ক্যাপিলারি অ্যাকশন ইজ ড্রিঙ্কিং ওয়াটার থ্রু দ্য স্ট্র দিয়ে যখন আমরা জল পান করি, কোনো লিকুইড পান করি, তখন ওটা হচ্ছে হয় ক্যাপিলারির মাধ্যমে হয়। পেপার টাওয়েলস অ্যাবজর্বস লিকুইড ইঙ্ক to the tips of fountain pen nibs from a reservoir or cartridge inside the pen. Capillary action helps for moving groundwater from wet areas of the soil to dry areas. এই ক্যাপিলারি পদ্ধতির মাধ্যমে কিন্তু ভেজা অঞ্চলের জল শুকনো অঞ্চল দিকে পৌঁছে যায়, পরপর একটা একটা করে এগোতে এগোতে এগিয়ে যায়। এই হলো হচ্ছে ক্যাপিলারির অ্যাকশন। নেক্সট ওয়ান যাবো গিয়ে, এ টিউবওয়েল উইল নট ওয়ার্ক ইফ দ্য ডেপথ অফ ওয়াটার বিলো দ্য গ্রাউন্ড ইজ
20 ফুট, 25 ফুট, 28 ফুট, 38 ফুট। বলছে টিউবওয়েল কখন কাজ করবে না? যদি জলের গভীরতা 28 ফুটের বেশি হয়। আর টিউবওয়েল উইল নট ওয়ার্ক ইফ দ্য ডেপথ অফ ওয়াটার বিলো দ্য গ্রাউন্ড ইজ 28 ফুট। 28 ফুটের বেশি জল থাকলে পরে সেখানে টিউবওয়েল কাজ করবে না। ক্লিয়ার? যাবো কি আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। সেম ফোর্স is applied to both bodies A and B of masses m and 5m respectively for the same time। অর্থ বলছে কিনা দুটো বস্তু আছে A এবং B, একটা ভর হচ্ছে m, একটা ভর হচ্ছে ওর 5 গুণ 5m, এবং দুটোর উপরে সমান বল সমান সময় ধরে প্রয়োগ করা হলো, তাহলে কি হবে? বলছে ভেলোসিটি অফ A and B will be same, A এবং B এর ভেলোসিটি সেম হবে। বিতে বলছে মোমেন্টাম অফ A and B will be same, দুটোর যে ভ্রামক মোমেন্টাম A এবং B সেম হবে। তারপর বলছে মোমেন্টাম অফ এ উইল বি গ্রেটার, বলছে এ এর মোমেন্টাম বেশি হবে। আর ডি বলছে মোমেন্টাম অফ বি উইল বি গ্রেটার, বি এর মোমেন্টাম বেশি হবে। অ্যাকচুয়ালি মোমেন্টাম বলতে হচ্ছে সমান হবে, ওদের ভর এবং গতির যে গুণফল সে কিন্তু একই হবে। যার ভর বেশি ওর স্পিড হবে কম, যার ভর কম তার স্পিড হবে বেশি, এবং ওদের গুণফলটা কিন্তু একই হবে, ফলে মোমেন্টামটা ওদের সেম হবে। ক্লিয়ার? কিন্তু ভেলোসিটি এক হবে না, এই উত্তর হবে না, কেননা যার ভর কম তার অনেক বেগ অনেক বেশি হবে, আর ভর বেশি হলে বেগটা কমে যাবে, কিন্তু ওদের ভর এবং বেগের গুণফলটা কিন্তু সমান হবে। ক্লিয়ার? উত্তর হবে অপশন বি। যাবো কি নেক্সট ওয়ান, 2011-তে আছে। আ পিস অফ মেটাল প্লেট উইথ আ সার্কুলার হোল ইজ হিটেড, ইফ দ্য মেটাল প্লেট এক্সপ্যান্ডস অন হিটিং দ্য ডায়ামিটার অফ দ্য হোল উইল। বলছে একটা ধাতুর পাত্রের মাঝখানে একটা ছিদ্র আছে, সেটাকে উত্তপ্ত করা হলো। ইফ দ্য মেটাল প্লেট এক্সপ্যান্ডস অন হিটিং, যদি কিনা ওই ধাতুর প্লেটটি তাপমাত্রা বৃদ্ধিতে বৃদ্ধি পায়, তাহলে ওই ছিদ্রের ডায়ামিটার কি হবে? ইনক্রিজ, ডিক্রিজ, ইনক্রিজ অর ডিক্রিজ ডিপেন্ডিং অন দ্য ডায়ামিটার অফ দ্য হোল, আর ইনক্রিজ অর ডিক্রিজ ডিপেন্ডিং আপন দ্য মিটারিং অফ দ্য প্লেট। কি হবে? উত্তরটা এখানে দিচ্ছে ইনক্রিজ অর ডিক্রিজ ডিপেন্ডিং অন দ্য ডায়ামিটার অফ দ্য হোল, অর্থাৎ গর্তের যে ব্যাস তার ওপরে নির্ভর করবে যে ওটি বাড়বে না কমবে। ওকে, অর্থাৎ ওই যদি উত্তর দেওয়া হয় তাহলে পরে ওই ছিদ্রের ব্যাসের উপর নির্ভর করবে ওটি বাড়বে না কমবে। ক্লিয়ার? যাবো কি আমরা নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার হচ্ছে 18। এটা হচ্ছে BCS 2013 সালে। অ্যান আইস কিউব কন্টেইনিং ইন লার্জ বাবল অফ এয়ার ইজ ফ্লোটিং ইন ওয়াটার কন্টেইন ইন এ লার্জ ব্রেকার। When the ice melts completely, the level of water will। বলছে an ice cube containing a large bubble of air is floating in water। বলছে একটা বরফের কিউব যার ভেতরে একটা বড় বায়ুর বুদবুদ আছে, is floating in water contained in a large breaker, একটা বড় পাত্রের মধ্যে জলের মধ্যে ডোবানো আছে। When the ice melts completely, যখন ওটা সম্পূর্ণ গলে যাবে, the level of water will, তখন জলের উচ্চতা কি হবে? বলছে remain unchanged, একই থাকবে, গো ডাউন, নেমে যাবে। সিতে আছে রাইজ, আর ডিতে আছে ফার্স্ট রাইজ অ্যান্ড দেন গো ডাউন, প্রথমে উঠবে তারপরে আবার নেমে যাবে। তো কি হবে? উত্তর বলছে রাইজ, উত্তর এখানে দিয়েছে হচ্ছে রাইজ, মানে বলছে এটা উচ্চতা উপর দিকে, জলের তলটি উপর দিকে উঠে যাবে। এইবার যদি এখানে ভেতরে বায়ুর বুদবুদটি না থাকতো, অ্যান আইস কিউব কন্টেনিং আ লার্জ বাবল অফ এয়ার ইজ ফ্লোটিং ইন ওয়াটার। দেখো প্রথম ক্ষেত্রে কি, এমনি বরফ গলে জল হলে ওর আয়তনে কমে যায়, জল জমে বরফ হলে আয়তনে বৃদ্ধি পায়, যে কারণে শীতকালে দেশে হচ্ছে পাইপগুলো ফেটে যায়। জল জমে বরফ হলে আয়তনে বৃদ্ধি পায়, ফলে বরফ গলে জল হলে আয়তনে কমে যাবে। ওকে, ফলে যে আয়তনটা ও অপসারিত করছে তারপরে যখন ওটি গলে গিয়ে জল হবে, ওর আয়তনটি কিন্তু কমে যাবে, জলের আয়তনটি কমে যাবে, ফলে কমে যাওয়াটা স্বাভাবিক। এবার যেহেতু আমাদের বায়ু বুদবুদটি আছে, আবার ওটি তো বরফ গলে গেলে পরে ওটা ওখানে থাকবেই না, ফলে ওটাও কিন্তু ওখান থেকে ওর আয়তনটা আরও কম। অ্যাকচুয়ালি বরফের আয়তনটা, বরফটা গললে যতটা জল হওয়া উচিত ও তার থেকে কম জল হবে, ফলে কিন্তু অ্যাকচুয়ালি নামবে জলের তলটা, দ্য লেভেল অফ ওয়াটার উইল গো ডাউন। আমার হিসাবে এটা মনে হচ্ছে উত্তর হবে বি, গো ডাউন, কিন্তু বইতে উত্তর এখানে দেওয়া আছে অপশান সি, রাইজ, উচ্চতাটি বাড়বে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো এই ধরনের এইটা যে কোনটা সঠিক তোমার লাগছে আর কি, এটা আমাকে একটু জানিও। আমার ধারণা হচ্ছে এটি অপশন হবে বি, দ্যাট ইজ উচ্চতাটি কমে যাবে। ওকে, প্রথম দেওয়া আছে এখানে সি, রাইস। যাই হোক, যাচ্ছি আমার নেক্সট কোশ্চেনে। ওয়াটার ইজ বয়েলিং ইন এ ফ্লাস্ক ওভার এ বার্নার। বলছে একটা ফ্লাস্কে জল নিয়ে একটা বার্নারের উপরে গরম করা হচ্ছে, বুঝছে?
টু রিডিউস দ্য বয়লিং টেম্পারেচার ওয়ান মাস্ট, এবার এই বয়লিং টেম্পারেচারটা কমানোর জন্য কী করতে হবে? রিডিউস দ্য সারাউন্ডিং টেম্পারেচার, আশপাশের তাপমাত্রা কমিয়ে দিতে হবে। কানেক্ট দ্য মাউন্ট অফ দ্য ফ্লাক্স টু অ্যান ইভ্যাকিউটিং সিস্টেম, বা ওই ফ্লাস্কের মুখটাকে কোনো ইভ্যাকিউটিং সিস্টেমের সঙ্গে, মানে বায়ু বের করে নেওয়ার সিস্টেমের সঙ্গে যোগ করতে হবে। তারপরে কি ওর টেম্পারেচারটা কমে যাবে, বয়লিং টেম্পারেচার কমে যাবে। সিতে আছে সাপ্লাই হিট ফ্রম এ লেস ইন্টেন্স সোর্স, বলছে কম ইন্টেন্স সোর্স থেকে ওকে তাপ দিতে হবে। আর ডিতে আছে কানেক্ট দ্য মাউথ টু দ্য ফ্লাক্স টু এ কম প্রেশার, নাকি ওই ফ্লাস্কের মুখে একটা কম প্রেশার বায়ুর চাপ বাড়ানোর একটা ব্যবস্থা করতে হবে। কোনটা? বয়লিং পয়েন্ট কমে যাবে। বয়লিং পয়েন্ট যদি কমাতে হয়, মানে বয়লিং পয়েন্ট কমাতে হলে পরে কী হবে? ওর ওপরের বায়ুচাপটা হালকা করতে হবে। যদি আমরা গরম কমাতে চাই তাহলে আমার ওর উপরে বায়ুচাপটা কমাতে হবে, যে কারণে কিন্তু পাহাড়ের উপরে সেদ্ধ হয় না, ওখানে হচ্ছে বয়লিং পয়েন্টটা কমে যায়, জল কম তাপমাত্রা ফুটতে শুরু করে দেয়, ফলে খাবার সেদ্ধ হয় না। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমাকে চাপ কমাতে হলে পরে এর যোগ করতে হবে আমার ইভ্যাকিউটিং সিস্টেমের সঙ্গে। উত্তর হবে অপশান বি। ওকে, অর্থাৎ বায়ুটা শূন্য করলে পরে ওটি কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা ওর বয়লিং পয়েন্টটা ক্রমশ কমে আসবে। যাবো কি নেক্সট ইয়ারে 17তে। তারপরে 17 মাঝে কিন্তু কোনো ইয়ারের প্রশ্ন আসেনি। দ্য immersed portion of a piece of a pure ice floating in water is, অর্থাৎ দ্য immersed portion of a piece of pure ice floating in water, অর্থাৎ যখন কিনা কোনো জলের মধ্যে বরফটি ভাসছে তখন ওর কত অংশ জলের ভেতরে থেকে যায়, জলের ভেতরে। ওকে, জলের ভেতরে ডুবে থাকে হচ্ছে অপশন বলছে 8/9 পার্ট অফ ইটস ভলিউম, 8/10 অফ ইটস ভলিউম, 10/11 অফ ইটস ভলিউম, আর 11/12 অফ ইটস ভলিউম। উত্তর হবে অপশন ডি, দ্যাট ইজ 11/12 অফ ইটস ভলিউম, এর আয়তনের 12/11 ওকে। ইন কেস অফ আইসবার্গ 9/10 অফ ইটস ভলিউম ইমার্স ইন ওয়াটার, যেগুলো আইসবার্গ হয় সেগুলো কিন্তু 9/10 ভাগ জলের মধ্যে ডুবে থাকে। ওকে, আর পিওর যদি হয় তখন সেটা হচ্ছে থাকবে 11/12। এটা একটু করে মাথায় রেখে দিও। নেক্সট কোশ্চেন যাবো গিয়ে, শেভিং ব্রাশ ইজ ডিপড ইন ওয়াটার, একটা শেভিং করার যে ব্রাশ হয় ওগুলোকে আমরা জলের মধ্যে ডুবে দিলাম। when taken out of the hairs of the brush are seen to be drawn together due to, এবং ওটা হচ্ছে দেখবো সমস্ত ওর যে লোমগুলো আছে, ব্রাশের যে চুলগুলো আছে সব করে একসঙ্গে লেগে গেছে। এটা হয় কী জন্য? সারফেস টেনশন অফ ওয়াটার, জলের পৃষ্ঠটান, সেতে বলছে ভিসকোসিটি অফ ওয়াটার, জলের সান্দ্রতা, সেতে বলছে ইলাস্টিসিটি অফ দ্য হেয়ার্স অফ দ্য ব্রাশ, ব্রাশের হেয়ার্স ইলাস্টিসিটির জন্য হয়। আর দিতে বলছে টেম্পারেচার ডিফারেন্স বিটুইন এয়ার অ্যান্ড ওয়াটার, বায়ু এবং জলের তাপমাত্রা তফাৎ। কোনটা হবে? অ্যাকচুয়ালি এটা হয় সারফেস টেনশন অফ ওয়াটার। জলের যে সারফেস টেনশন থাকে, মানে জলের যে পৃষ্ঠ টান থাকে, তার জন্য কিন্তু সমস্ত ব্রাশের যে লোমগুলো থাকে, যে হেয়ারগুলো থাকে, ওগুলো সবগুলো একসাথে এসে যায়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি জলের পৃষ্ঠটান বা সারফেস টেনশনের ধর্ম। তাহলে আজকের আমার এই ভিডিওটি, অর্থাৎ যেটা ফিজিক্সের এই অংশটি, অর্থাৎ যেখানে আমার জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার নিয়ে আলোচনা করলাম, এই কটা কোশ্চেন এখানে ছিল। কিছু কিছু কোশ্চেন ব্যাখ্যা তোমাদের যদি জানা থাকে ভালো করে আমাকে কমেন্ট করে জানিও যে কোন কোশ্চেনের ব্যাখ্যা খুব ভালো করে হয়। এখানে দেখো যে কটা কোশ্চেন এসছে সব কটা কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন এসছে। কনসেপ্ট থাকলে উত্তর দেওয়া সম্ভব, এমন নয় যেগুলো কিন্তু মুখস্থ বিদ্যার উপরে উত্তর করে আসা যাবে। সব কটাই এসছে নিজেকে চিন্তা করে তার লজিকটা বুঝে উত্তর করে আসতে হবে। ফলে কোন ধরনের কোশ্চেন আসছে ফিজিক্সে এই অংশ থেকে একটুখানি দেখে রাখবেন। মুখস্থর কোশ্চেন আসছে না, প্রত্যেকটার কিছু কিছু শর্ত দিয়ে কোশ্চেন থাকছে, যেগুলো কিনা কনসেপ্ট ক্লিয়ার থাকলে, বেস ক্লিয়ার থাকলে করে আসা সম্ভব হবে। তোমরা জানিয়ে এই ধরনের ভিডিও তোমাদের কীরকম লাগছে। আর এত অবধি আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ অনস অ্যাগেন, থ্যাংক ইউ।